আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আব্দুল নোমান। আমি আপনাদের বিশ্ব সভ্যতা অধ্যায়ের যে মেসোপটেমীয় সভ্যতা, এই মেসোপটেমীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। আর পটেমিয়ার যে সভ্যতা, এই মেসোপটেমীয় যে সভ্যতা, এই সভ্যতাটা অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা বিসিএস এর জন্য। ঠিক আছে, সাথে 9-10 এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমরা মেসোপটেমিয়ার যে সভ্যতাটা, এটা আসছে যে দুটো গ্রিক শব্দ থেকে। দুটো গ্রিক শব্দ হচ্ছে যে, একটা হচ্ছে যে মেসোস, এই মেসোস মানে হচ্ছে যে মধ্যবর্তী, কি মেসোস মানে কি মধ্যবর্তী। আরেকটা হচ্ছে যে পটোমাস। পটোমাস, এই পটোমাস মানে হচ্ছে নদী, মানে দুই নদীর মাঝখানে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটাকে আমরা বলতেছি মেসোপটেমিয়া। ঠিক আছে, মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে যে দুই নদীর মধ্যবর্তী ভূমি। তা এই যে দুটো শব্দ মেসোস আর পটোমাস আর মেসোপটেমিয়া, এই দুটোর অর্থ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোন দুই নদীর মধ্যে? দুটো নদী, দজলা আর ফোরাত। ঠিক আছে, যারা আমরা ইংরেজিতে একটারে দজলার আমরা বলি ইউফ্রেটিস আর ফোরাতটা বলি টাইগ্রিস। ঠিক আছে, তা এই যে ইউফ্রেটিস আর টাইগ্রিস, এই ইউফ্রেটিস বা টাইগ্রিস বা দজলা বা ফোরাত নদীর মাঝখানে অবস্থিত যে পলল বিদ্যুৎ যে উর্বর ভূমি, এই উর্বর ভূমিতে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। মানচিত্রের এই ভূমিরূপকে বলা হচ্ছে ফার্টাইল ক্রিসেন্ট, কারণ এটা দেখতে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, মানে অর্ধেক চাঁদের মতো, তাই আমরা একে বলছি ফার্টাইল ক্রিসেন্ট। ঠিক আছে, এছাড়া এই যে সভ্যতাটা বর্তমানের ইরাক, তারপর ইরান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর জর্ডান মিলে ছিল। আবার অনেকে মত আছে যে কুয়েতের যে উত্তর অংশ, এই জায়গা দেখেন কুয়েতের কিন্তু উত্তর অংশ কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, আবার তুরস্কের যে দক্ষিণ অংশ, এই অংশটাও ফার্টাইল ক্রিসেন্টের অংশ। তা এই যে মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে আমরা পড়তেছি, এই মেসোপটেমীয় সভ্যতা কয়টি সভ্যতার চারটি সভ্যতার সম্মিলিত রূপ। এই চারটি সভ্যতার সম্মিলিত রূপকে আমরা বলছি মেসোপটেমীয় সভ্যতা। এই চারটি সভ্যতা হচ্ছে, এক হচ্ছে সুমেরীয় সভ্যতা, তারপর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, আরেকটা হচ্ছে ক্যালডীয় সভ্যতা। এই চারটা, যদিও এখানে আপনাদের বইয়ের বানান হচ্ছে অ্যাসিরীয়, তবে আমরা সাধারণত এটা ইউজ করি অ্যাসিরীয়। আমার কাছে মনে হয় এটা সঠিক, জানি না কোনটা সঠিক, তবে বইয়ে যেহেতু এটা ব্যবহার করছে সেহেতু আমি এটা ব্যবহার করছি। ঠিক আছে, এবার আসি এই যে আমাদের মেসোপটেমীয় সভ্যতার অবস্থানটাকে নিয়ে। এই মেসোপটেমীয় সভ্যতাটার অবস্থান আসলে কিভাবে ছিল? এই মেসোপটেমীয় সভ্যতার যদি অবস্থান নিয়ে আমি কথা বলি, এই মেসোপটেমীয় সভ্যতা আমি এইভাবে ভাগ করতে পারি, সমানভাবে দাগ দিতে পারি। দাগ দিলে এটা কম্পাসের মতো হয়ে যায়। ঠিক আছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এইটা হচ্ছে যে উত্তর, এটা হচ্ছে যে পূর্ব, এই সাইডটা হচ্ছে যে পশ্চিম, এটা হচ্ছে এই জর্ডানের সাইডটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে যে সরি ভুল হয়ে গেছে আমার, এটা হচ্ছে যে দক্ষিণ, উত্তর দক্ষিণ, এটা হচ্ছে যে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, আর এইটা হচ্ছে যে কি হবে উত্তর পশ্চিম। তা আমি লিখতেছি সহজ সংক্ষেপে। আর এটা হচ্ছে যে আপনাদের দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, এবার আমি যদি লোকেশনটা দেখি, তাহলে এই যে উত্তর অঞ্চল, এই উত্তরের দিকে আমরা পাবো হচ্ছে আর্মেনীয় যে পর্বত অঞ্চল আছে, আর্মেনীয় যে পর্বত অঞ্চল, সেই আর্মেনীয় পর্বত অঞ্চল। আবার যদি আমি এই পূর্ব দিকে দেখি, এই পূর্ব দিকে আছে যে এলাম পর্বত অঞ্চল। ঠিক আছে, এলাম পর্বত অঞ্চল। আবার এই যদি আমি এই সাইডটা দেখি, আমি যদি এটাকে আমরা কি নাম বলবো, এটাকে আমরা বলবো সাউথ ইস্ট। ঠিক আছে, সাউথ ইস্ট, বা এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এই দক্ষিণ পূর্ব দিকে আমরা পাবো হচ্ছে পারস্য উপসাগর। ঠিক আছে, আবার যদি আমি দক্ষিণে আসি, এই দক্ষিণে আমরা পাবো আরব মরুভূমি। এই জায়গা কিন্তু আরব মরুভূমি। ঠিক আছে, এই যে সিরিয় মরুভূমি, এই জায়গাটা কিন্তু আরব মরুভূমি, দক্ষিণে হচ্ছে আরব মরুভূমি। আবার পশ্চিমে আমরা যদি আসি, পশ্চিমে আমরা পাচ্ছি
ভূমধ্যসাগর। তাহলে আমরা যদি মেসোপটেমীয় সভ্যতার একটা সহজ বিস্তারিত রূপ করি, আমরা মেসোপটেমীয় সভ্যতাটাকে আমরা এইভাবে বলতে পারি, মেসোপটেমীয় সভ্যতার যেটা উত্তর নর্থ, এই নর্থে হচ্ছে আর্মেনীয় পর্বত অঞ্চল, আবার আমি যদি এর ইসে যাই, নর্থ ইস্টে যাই, নর্থ ইস্টে আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে যে আমরা যদি পূর্বে যাই, পূর্বে হচ্ছে এলাম পর্বতমালা বা পর্বত অঞ্চল, ঠিক আছে, এটা হচ্ছে ইস্টে পূর্বে। আর আমরা যদি সাউথ ইস্টে আসি, এটার সাউথ ইস্টে আসি মেসোপটেমীয় সভ্যতার সাউথ ইস্টে আমরা পাবো হচ্ছে পারস্য উপসাগর, যেখানে বর্তমানে যুদ্ধ চলছে, আপনারা খবরের কাগজে হয়তো দেখছেন। আবার আমরা যদি এর পশ্চিমে যাই, পশ্চিমে আমরা পাবো হচ্ছে ভূমধ্যসাগর, পশ্চিমে আমরা পাবো ভূমধ্যসাগর, এটা হচ্ছে ওয়েস্ট। আর আমরা যদি সাউথ ওয়েস্টের দিকে যাই, এটা আমরা ফাঁকা রাখবো, আর আমরা যদি ওয়েস্টের দিকে যাই তাহলে আমরা পাবো আরব মরুভূমি, ঠিক আছে, সাউথ ওয়েস্ট আর ওয়েস্টের দিকে হচ্ছে আরব মরুভূমি। এবার এই যে মানে আমরা যে এটা লেখলাম, আমরা যদি দেখি এই পূর্বের দিকে এই যে পর্বত অঞ্চল, এলাম পর্বত অঞ্চল আর আর্মেনীয় পর্বত অঞ্চল, এই আর্মেনীয় পর্বত অঞ্চল আর এলাম পর্বত অঞ্চল কিছুটা এটা হচ্ছে প্রাকৃতিক প্রাচীরের কাজ করেছে, ঠিক আছে, প্রাকৃতিক প্রাচীর, যেহেতু বর্তমানে হচ্ছে আধুনিক প্লেন আছে, ওই সময় কিন্তু 8,000 বছর আগে কিন্তু আধুনিক প্লেন ছিল না। আপনাদের আগে একটা জিনিস আমি ক্লারিফাই করে নিই, যে বিষয়টা আপনাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনারা যখন খ্রিস্টপূর্ব শুনবেন, খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যে খ্রিস্টের জন্মের পূর্বে, ঠিক আছে, খ্রিস্টের মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। আর আমরা যেটা শুরু করছি খ্রিস্টাব্দ, বর্তমানে আমরা ইউজ করি খ্রিস্টাব্দ, আমাদের যে 2026 সাল, এটা হচ্ছে খ্রিস্টাব্দ, এটা হচ্ছে খ্রিস্টের জন্মের পরে, ঠিক আছে, মানে খ্রিস্টের জন্মের পূর্বে 5,000 বছর আগে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, ঠিক আছে, 5,000 বছর আগে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। অর্থাৎ আমরা যখন পরে বলবো তখন আমরা কি বুঝবো, পরে বলতে বুঝবো খ্রিস্টের জন্মের 2026 মানে 2026 বছর পরে, বর্তমান যে সময়টা ছিল 2026 সালের পরে। অর্থাৎ আমি যদি দুটোরে যে যোগ করি তাহলে আমরা পাবো 7,026, তাই তো, এই যে 7,026, এই যে 7,026 বছর আগের কথা আমরা পড়ছি এখানে, ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারছি। আর যদি কোনো সমস্যা থাকে তারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবার হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার সূচনা আর ইউবেইট সংস্কৃতি। মেসোপটেমীয় যে সভ্যতা, এই সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল, দজলা আর ফোরাত, এই দজলা ও ফোরাত এই দুই নদীর মধ্যবর্তী তীরে, এই দুই নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। আর ধারণা করা হয় যে 4,000 খ্রিস্টপূর্বের শেষ দিকে এই অঞ্চলে নিচু সমতলে বেশ কয়েকটি জনগোষ্ঠী বসতি গড়ে তোলে, মূলত সুমেরীয়রা। কারা? সুমেরীয়রা এই বসতি স্থাপনের নেতৃত্ব দিয়েছিল। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে মেসোপটেমিয়ার ইউবেইট অঞ্চলে এরকম আদি জনবসতির সন্ধান মিলেছে। এই ইউবেইট সংস্কৃতি হলো মেসোপটেমিয়ার একেবারে প্রাথমিক ভিত্তি, ঠিক আছে, তার মানে হচ্ছে ইউবেইট হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার প্রাথমিক ভিত্তি, ঠিক আছে। আর সুমেরীয়রা এই অঞ্চলে বসতি স্থাপনে নেতৃত্ব দিয়েছিল। যদি আমরা বলি এই দজলার ফোরাত নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার প্রাথমিক বিকাশ ঘটেছিল প্রায় 4,000 খ্রিস্টপূর্বাব্দে। কত? 4,000 খ্রিস্টপূর্বাব্দে, মানে প্রায় আজ থেকে 6,026 বছর আগে শেষের দিকে এই অঞ্চলের নিচু সমতলে বেশ কয়েকটি জনগোষ্ঠী প্রথম বসতি গড়ে তুলছিল, আর সেই বসতির মধ্যে সুমেরীয়রা তাদেরকে নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে। ওয়ার্কা বা উরুক সংস্কৃতির বিকাশ, ঠিক আছে, ওয়ার্কা বা উরুক সংস্কৃতির বিকাশ। এই ওয়ার্কা বা উরুক সংস্কৃতি ইউবেইট সংস্কৃতির পর এই অঞ্চলে যে অপেক্ষাকৃত উন্নত সংস্কৃতির বিকাশ ঘটেছিল সেটা হচ্ছে ওয়ার্কা, মানে হচ্ছে প্রথমে একটা ইউবেইট নামে একটা সংস্কৃতি গঠিত হয়েছিল, ইউবেইট। আর এই ইউবিদের পরে যে সংস্কৃতিটা গড়ে উঠেছিল সেই সংস্কৃতিটাকে আমরা বলতেছি ওয়ার্কা। এই ওয়ার্কা যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এই ওয়ার্কা সংস্কৃতি সুমেরীয় ভাষায় উরুক নামে পরিচিত, সুমেরীয় ভাষায়
উরুক নামে পরিচিত। আর সেমিটিক ভাষায় একে এরেক বলা হয়। সেমিটিক ভাষায় কী বলা হয় একে? সেমিটিক ভাষায় কী বলা হয়? এরেক। ঠিক আছে, সেমিটিক ভাষায় কী বলা হচ্ছে? এরেক। এবার উরুক যুগের বৈশিষ্ট্য। এই উরুক বা ওয়ার্কার যুগে মেসোপটেমিয়া সত্যিকারের নগররাষ্ট্র গড়ে উঠতে শুরু করে। তাহলে কোন যুগে, ঠিক আছে, কোন যুগে মেসোপটেমিয়ায় সত্যিকারের নগররাষ্ট্র গড়ে উঠেছিল? উরুক বা ওয়ার্কা যুগে। বর্তমানে আমরা জাতিরাষ্ট্র দেখি, এই জাতিরাষ্ট্রতে কিন্তু অনেক নগর থাকে, অনেক শহর থাকে। আগে আমরা দেখতাম কি, ছোট্ট একটা জায়গাকে কেন্দ্র করে, একটা নগরকে কেন্দ্র করে একটা নগর কেন্দ্রিক একটা রাজ্য গঠিত হতো, নগর কেন্দ্রিক রাষ্ট্র গঠিত হতো। এই উরুক বা ওয়ার্কা যুগে এই প্রথম নগর রাষ্ট্র গড়ে ওঠা শুরু করেছিল, উরুক বা ওয়ার্কা যুগে। ঠিক আছে, এই প্রাচীন গ্রামগুলোর চেয়ে তারপর উরুক, লাগাস, উম্মা ইত্যাদি নগর রাষ্ট্রগুলোর আকারে বেশ বড় ছিল এবং এগুলো অর্থনীতি এবং রাজনীতি ছিল কেন্দ্রীভূত পরিণত হয়। ঠিক আছে, এই আমি যদি আমরা ম্যাপটাকে আরেকবার দেখি, এখানে আপনারা ভালো যদি খেয়াল করেন, এই দেখেন ব্যাবিলন, এই মেসোপটেমিয়া সভ্যতার একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের কারবালাটা মেসোপটেমিয়া সভ্যতা না, এটা হচ্ছে হাসান হুসাইনের সাথে রিলেটেড। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখবেন উরুক, লাগাস, তারপর হচ্ছে ইসিন। ঠিক আছে, এই যে এরিদু, এই যে প্রাচীন যে শহরগুলো আছে ঈশের সময়, সেই শহরগুলা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এবার এই মেসোপটেমিয়া সভ্যতার প্রথম লিখিত রূপ পেতে শুরু করে। আর এই লিখিত রূপকে আমরা বললে হচ্ছে প্রোটো লিটারেট। ঠিক আছে, প্রোটো লিটারেট। এই তার মানে কি, এই সময় এই যে মেসোপটেমিয়াতেই প্রথম ভাষা লিখিত আকারে প্রকাশ হতে শুরু করেছিল। আর এই যে লিখিত রূপে শুরু করেছিল, এটাকে আমরা বলতেছি প্রোটো লিটারেট। ঠিক আছে, প্রোটো লিটারেট। ওকে, আপনারা এই বানানটা একটু কঠিন আছে, যদি ইংলিশে মুখস্থ করতে চান তাহলে আপনারা মনে রাখবেন তারপরে আপনারা বসাবেন টু, তারপরে বসাবেন লিটার এট। ঠিক আছে, এইভাবে মুখস্থ করবে। ঠিক আছে, প্রোটো-লিটারেট। ঠিক আছে, প্রোটো-লিটারেট। ঠিক আছে, প্রোটো-লিটারেট। উন্নত মানের মৃৎপত্র ছাড়াও অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে যে এখানে ইয়ান্না এলাকায় অবস্থিত দেবতা আনুর মন্দির, আর হচ্ছে উরুকের এই জিগুরাট মন্দিরকে আবার শ্বেত মন্দিরও বলা হয়। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, যে ইয়ান্না এলাকায় অবস্থিত দেবতা আনুর মন্দির, কোন এলাকায় অবস্থিত? দেবতা আনুর মন্দির মেসোপটেমিয়া সভ্যতার ইয়ান্না এলাকায়। ঠিক আছে, আর হচ্ছে উরুকের জিগুরাটটাকে বলা হচ্ছে যে শ্বেত মন্দির। এই যে আপনার পাশে উরুকের জিগুরাট মন্দিরকে দেখছেন। এবার আমি এটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি কিছু নিয়েছি, এই প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার কার্টুন ইলাস্ট্রেশন ক্রিয়েট করেছি। এটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই দেখুন, মেসোপটেমিয়া সভ্যতার এই উন্মেষটা গড়ে উঠেছিল টাইগ্রিস নদীকে কেন্দ্র করে, টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে। এই দুই নদীর মধ্যবর্তী জায়গাতে এই সভ্যতাটা গড়ে ওঠে। যেহেতু নদী জানেন যে আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না, সেহেতু মানুষ কিন্তু সবসময় নদীর কেন্দ্রেই তাদের জনবসতিগুলো গড়ে উঠেছে। ঠিক আছে, এবার আমরা যদি দেখি এই যে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী, এই দুই নদীর মাঝখানকে কেন্দ্র করে মধ্যবর্তী যে জায়গাটা, সেই জায়গাটাতে আর কি এই বসতি গড়ে উঠেছে। এই সভ্যতায় কি করছে তারা? এই সভ্যতায় তারা বাঁধ ও সেচকে ব্যবহার করেছে। প্রথম বাঁধ ও সেচকে ব্যবহার করেছে। বাঁধ ও সেচ ব্যবহার করে তারা কৃষিতে সাফল্য লাভ করেছে। ঠিক আছে, কৃষিতে সাফল্য লাভ করেছে বাঁধ ও সেচের ব্যবহার করে। এছাড়া তারা খাল খনন করে তারা বন্যাকে প্রতিরোধ করেছে। তারা চাকা আবিষ্কার করেছে। চাকা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা বর্তমান সময় ভাবতে পারেন যে চাকা আহামরি তেমন আবিষ্কার না, কিন্তু চাকা আগে একটা ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগতো। মনে করেন যে একটা গরুর পেটে আপনি অনেকগুলা চালের বস্তা রাখবেন, কীভাবে রাখবেন? ওটা তো অনেক কষ্ট, অনেক টাইম নিয়ে বিষয়টা না। একটা গরুর পিছিয়ে তো একটা অল্প কাজের চালের বস্তা নিতে পারবেন। যদি আপনি গরুর গাড়ি বানান তাহলে কিন্তু আপনি দ্রুত নিতে পারবেন। তাই এই সময় আমরা ফসলের গাড়ির ব্যবহার দেখতে পাই এই মেসোপটেমিয়া সভ্যতায়, এবং এই সময় আমরা প্রশস্ত রাস্তার ব্যবহারও দেখতে পাই।
এই মেসোপটেমীয় সভ্যতার আমরা যদি কৃষি আর পশুপালনের বিষয়ে আসি, এই কৃষি পালনে তারা কাঠের লাঙ্গল ব্যবহার করেছে এবং তারা পাথরের যে পাথরের কুঠার ব্যবহার করেছে। ঠিক আছে, তারা কাঠের লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ করতো। কাঠের লাঙ্গল বর্তমান সময়ের অনেক কিছু আছে যে ট্রাক্টর, কিংবা ওই সময় এরকম ছিল না, এই সময় কাঠের লাঙ্গলটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এবার তাদের এই যে মেসোপটেমীয় সভ্যতার প্রধান যে ফসল ছিল সেটা ছিল হচ্ছে জব বা বার্লি। আর তারা হচ্ছে গৃহপালিত পশু পালতো, যে গৃহপালিত পশুগুলোর মধ্যে ভেড়া ছাগল অন্যতম। তারা হচ্ছে ভেড়া ছাগল বেশি পালতো, ভেড়া ছাগল। আর এই জন্য তারা এই যেহেতু যে ভেড়া ছাগল পালতো, এই ছাগলদের তো নিরাপত্তার প্রয়োজন, এই নিরাপত্তার জন্য তারা কুকুর পালতো। ঠিক আছে, অন্য হিংস্র পশু যাতে আক্রমণ না করতে পারে তারা কুকুর পালতো। এছাড়া তারা কি করছিল, তারা হচ্ছে যে বাগানে খেজুরের বেড়া দিয়েছিল। ঠিক আছে, যাতে হচ্ছে যে ওই যে তৃণভোজী যে প্রাণী যেমন গরু, ছাগল কিংবা হরিণ বা ভেড়া, এদের থেকে বাগানকে রক্ষা করা যায়। বিভিন্ন ফলের গাছ লাগায় তারা হচ্ছে যে চারপাশে খেজুর দিয়ে মাটির দেয়াল দিত, আবার খেজুরের বেড়া দিত। আর এছাড়া তারা ফসল পরিবহনের জন্য পানিপথে ভেলা ব্যবহার করত। আবার তারা হচ্ছে যে গাধাকে ব্যবহার করেছে শহরে ফসল পরিবহন করত। এবার এই মেসোপটেমীয় সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তির জন্য অনেক ইম্পর্টেন্ট। এই সভ্যতায় বিজ্ঞান আর প্রযুক্তি প্রথম 60 কেন্দ্রিক হয়। যেমন আমরা 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, এই যে হিসাবটা কিন্তু এই মেসোপটেমীয় সভ্যতায় শুরু হয়েছিল। ঠিক আছে, 1 ঘন্টায় যে 60 মিনিট, 1 ঘন্টায় যে 60 মিনিট, 1 মিনিটে যে 60 সেকেন্ড, এই বিষয়টাই কনসেপ্টটাই আনছিল হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতায় প্রথমবারের মতো 1 বছরে 12 মাস, 1 বছরে 12 মাস এই কনসেপ্টটা আসছে। ঠিক আছে, এই মেসোপটেমীয় সভ্যতায় মাসে 30 দিন। ঠিক আছে, এই কনসেপ্টটা আসছে, এখানে কিছু ভুল আছে যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেশনের কি ভুল হয়। ঠিক আছে, তা হচ্ছে যে এরা হচ্ছে যে প্রথম এই মেসোপটেমীয় সভ্যতা আর কি পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছিল। এছাড়া রাশিচক্রের হিসেব যদি করে, এরা কিন্তু প্রথম রাশিচক্রের হিসাব শুরু করেছিল। তারপর তারা ব্রোঞ্জকে ব্যবহার করতো, তারা কাচের ব্যবহার শুরু করেছিল। তার মানে বুঝতে পারছেন যে মেসোপটেমীয় সভ্যতা আসলে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসলে কি আমরা যখন আর একটু বড় ইসে যাবো, যখন অ্যাডমিশন কিংবা আমরা বিসিএস এর বিষয়ে যাব, তখন আপনারা দেখবেন যে এখানে আর কি ভাগ আছে। এটা সুমেরীয়রা করছে, কিংবা এটা ইডারা করছে, অ্যাসিরীয়রা করছে, এটা ক্যালডিওরা করছে, ক্যালডিকরা করছে। ঠিক আছে, এরকম অনেক ভাগ আছে। কিন্তু তারপর হচ্ছে এই ভাগগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত আমাদের যে বিষয় ক্লাস, সেই বিষয়ে আমরা শুধু এইটুকুই জানবো যে এইগুলো হচ্ছে মেসোপটেমীয় সভ্যতায় আমরা পেয়েছি যে 1 মিনিটে 60 সেকেন্ড, 60 কেন্দ্রিক যে হিসাব। তারা হচ্ছে প্রথম ব্রোঞ্জের ব্যবহার করছে, তারাই কাচের ব্যবহার করছে, তারাই পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছে, এবং তারাই রাশিচক্রের হিসাব শুরু করেছে। ঠিক আছে, এবার আমি যদি আসি মেসোপটেমীয় সভ্যতার যে ভাষা ও সাহিত্য, মেসোপটেমীয় সভ্যতার ভাষার ব্যবহার ছিল হচ্ছে যে দৈনন্দিন তথ্য প্রশাসনিক ধর্মীয় কাজে তারা সেমেটিক ভাষা ব্যবহার করতো। কোন ভাষা ব্যবহার করতো তারা কোন ভাষা ব্যবহার করতো? তারা হচ্ছে সেমেটিক ভাষা ব্যবহার করতো। বর্তমানে দেখবেন যে ইহুদিদের নিয়ে আপনি কিছু বলবেন, তখন ইহুদিদের কিছু বললে আপনারা বলবে অ্যান্টি সেমিটিজম। ঠিক আছে, অ্যান্টি সেমিটিজম, কারণ ইহুদিদের ভাষাও কিন্তু হিব্রু হলেও তাদেরকে বলা হয় তারা সেমিটিক জাতি। ঠিক আছে, এছাড়া এই মেসোপটেমীয় সভ্যতায় আমরা নানা রকম চিত্রধর্মী আদিম লিখন পাই, যেগুলো হচ্ছে ভাবের আদান প্রদানের জন্য প্রথম দিকে ব্যবহার শুরু হয়েছিল। যেমন মনে করেন যে নানা রকম আদান প্রদানের জন্য ছবিতে অর্থবোধক প্রতীক তারা ব্যবহার করতো। ঠিক আছে, এছাড়া তারা হচ্ছে যে এই যে ভিজা কাদামাটির যে নলখাগড়া সূচালো মাথা, সেই সূচালো মাথাটা দিয়ে এই যে নানারকম কিছু লিখতো, এই লেখে তারা হচ্ছে ভাষা প্রকাশ করতো। ওই সময় খাতা কলম ছিল না আর কি, এই জন্য, বুঝতে পারছেন। এছাড়া লিপি তৈরি, তারা ভিজা মাটির উপর নলখাগড়ার যে সূচালো মাথা দিয়ে লিখতো এবং এরপর এগুলোকে সংরক্ষণ করতো। তারপর হচ্ছে মেসোপটেমীয় সভ্যতায় সবচেয়ে প্রাচীনতম দলিল পাওয়া গেছে। ঠিক আছে, যেটা হচ্ছে 5500 বছর আগে লিখিত। এছাড়া পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম উপন্যাস মহাকাব্য, সেটা হচ্ছে গিলগামেশ। গিলগামেশ এই মেসোপটেমীয় সভ্যতায় রচিত। ঠিক আছে, মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে প্রাচীনতম পৃথিবীর সবচেয়ে প্রথম মহাকাব্য বলা হয়ে থাকে গিলগামেশকে। ঠিক আছে,
পৃথিবীর প্রথম মহাকাব্য আপনাদের মধ্যে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি যদি বলতে চাই, এই যে এই গিলগামেশ পার্কটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সেটা মনে করেন যে বিসিএস বলুন, অ্যাডমিশন বলুন, আপনি যখন বড় হবেন তখন আপনার খুব কাজে লাগবে। ঠিক আছে, গিলগামেশ পার্কটা, যেহেতু এটা পৃথিবীর প্রথম মহাকাব্য। ঠিক আছে, এবার তার এই যে মেসোপটেমিয়ার সভ্যতার যে ধর্ম, এই মেসোপটেমিয়ার সভ্যতায় তারা ইহকাল কেন্দ্রিক বিশ্বাস করত। ঠিক আছে, তারা মৃত্যু পরবর্তী জীবনের যে জীবনের যে পার্থিব জীবনের যে উন্নতি সেটার উপরে তারা জোর দিত। তারা পরকালকে গুরুত্ব দিত না। ঠিক আছে, এই কারণে তাদেরকে সাদামাটা কবর দেওয়ার একটা প্রথা ছিল। ঠিক আছে, তারা পরকালকে অত বেশি গুরুত্ব দিত না। তারা যেটা হচ্ছে যে তার পৃথিবীর জীবনকে বা পার্থিব উন্নতিকে বেশি গুরুত্বপূর্ণ দিত। আর সুমেরীয়দের যে ধর্ম বা আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতা বা নৈতিকতার বিশেষ স্থান ছিল না, বুঝতেই পারছেন। আর তারা কি করতো, তারা একটা সহজবদ্ধ বাস্তবসম্মত ধর্মের অনুসরণ করা হতো বলে মনে করা হয়ে থাকে আর কি। ধর্মীয় বিশ্বাসের প্রমাণ হিসেবে তাদের অনেক মন্দির পাওয়া গেছে, যেমন আমরা বললাম জিগুরাট বা জিগুরাত। ঠিক আছে, এই জিগুরাটকে বলা হয় শ্বেত মন্দির। এটা হচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিদর্শন। ওকে, যদি আমরা এই সভ্যতা নিয়ে আরেকটু আলোচনা করি, এই সভ্যতার শুরু হয়েছিল, এটা খুবই ইম্পর্ট্যান্ট তথ্য আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই সভ্যতার শুরু হয়েছিল 5000 অব্দে, যেটা আমি আগেও আলোচনা করছি। আর এই সভ্যতাটার প্রাথমিক বিকাশ হচ্ছে 3500 থেকে 3000। ঠিক আছে, আর এই সভ্যতাটা এইটা গড়েছিল 4000 বছর আগের থেকে। ঠিক আছে, তাহলে আমরা এই মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে জানলাম। মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আজকে আমাদের মেসোপটেমিয়ার যে স্পেশাল ক্লাস সেটাকে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।